আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর এই সিদ্ধান্ত নেন তিনি। ফক্স নিউজের বরাদ্দে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যতক্ষণ না ট্রাম্প মনে করবেন দেশটির নেতারা শান্তির প্রতি অঙ্গীকারের সদিচ্ছা দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে ফক্স নিউজ বলেছে, এটি স্থায়ীভাবে সহযোগিতা বন্ধ নয়, এটি সাময়িক সময়ের জন্য। যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই, সেগুলো এই সাময়িক সহযোগিতা বন্ধের আওতায় পড়বে। এর মধ্যে রয়েছে উড়োজাহাজ বা জাহাজে ইউক্রেনের পথে রয়েছে এবং ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় পোল্যান্ডে রয়েছে সেসব অস্ত্র। সাময়িক এই অস্ত্র সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান স্থগিত করা নিয়ে তিনি আলোচনা করেননি। হোয়াইট হাউসের সাংবাদিকদের কথা বলার পর কয়েক ঘন্টা পরপরই এই খবর প্রকাশিত হয়। তবে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনের সহযোগিতায় বিষয়ে জেলেনস্কির আরও কৃতজ্ঞ হওয়া উচিত। রাশিয়ার বিরুদ্ধে প্রায় ৩ বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনকে কয়েকশো কোটি ডলারের সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়ার সাথে শান্তি চুক্তির জন্য জেলেনস্কিকে পদত্যাগ করতে হতে পারে, এমন কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস বলেছেন, ইউক্রেনের একজন নেতা প্রয়োজন যিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন, শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন। ইউক্রেন যুদ্ধ বিষয়ে কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার সাথে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যদিও সেই আলোচনায় ইউক্রেনকে রাখা হয়নি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার সাথে শান্তি চুক্তিতে রাজি হতে হবে, তবে ভূখণ্ড ফেরত না পেলে চুক্তি করতে রাজি নন ভলোদিমির জেলেনস্কি। হামাসকে বাদ দিয়ে গাজার শাসন ব্যবস্থা পরিচালনার একটি রূপরেখা তৈরি করেছে মিশর। এতে গাজায় একটি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হয়েছে। মঙ্গলবার আরব লীগের সম্মেলনে রূপরেখাটি প্রস্তাব আকারে উত্থাপনের কথা রয়েছে, তবে হামাস জোরালোভাবে প্রতিবাদ জানিয়েছে এই পরিকল্পনার। ডোনাল্ড ট্রাম্প গাজার বাসিন্দাদের সরিয়ে দেওয়ার যে পরিকল্পনা দিয়েছেন, সেটি সম্পূর্ণ বিপরীত মিশরের এই প্রস্তাব। এতে গাজাবাসীকে গাজায় রাখার কথাই বলা হয়েছে। মিশরীয় এই রূপরেখাটির খসড়া দেখতে পেয়েছেন রয়টার্সের প্রতিনিধি। এতে গাজার মানবিক ত্রাণ কার্যক্রম তদারকি এবং পুনর্গঠনের জন্য একটি সরকার গঠনের কথা বলা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, হামাস যদি গাজার সরকার পরিচালনা করে, তাহলে গাজার জন্য আন্তর্জাতিক সহযোগিতা তহবিল আসার সম্ভাবনা কম। তাই আরব দেশগুলোর সম্মিলিত নেতৃত্বে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গাজায় মোতায়েন করা হবে, যারা গাজার নিরাপত্তা দেখভাল করবে। আদতে যারা গাজার স্থানীয় পুলিশ বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে। পরিকল্পনায় গাজা পুনর্গঠনের জন্য 53 বিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যয় ধরা হয়েছে, তবে এই তহবিলের উৎস কী হবে সেই সম্পর্কে কিছু বলা হয়নি। উপসাগরীয় ও আরব বিশ্বের দেশগুলো তহবিল দেবে বলেও আশা করা হচ্ছে, তবে এখনও কোনো দেশ অঙ্গীকার করেনি। ফিলিস্তিনি বিশেষজ্ঞরা এই প্রক্রিয়ায় সহযোগিতা করবেন, তবে ফিলিস্তিনের মাহমুদ আব্বাসের সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। মিশরের এই পরিকল্পনায় হামাসকে নিরস্ত্র করার বিষয়ে কোনো কথা বলা হয়নি। প্রাথমিক প্রতিক্রিয়ায় হামাস এই পরিকল্পনার জোরালো প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি এক বিবৃতিতে বলেছেন, গাজার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেবে ফিলিস্তিনের লোকজন। ফিলিস্তিনিদের বাদ দিয়ে গাজার উপর কোনো প্রশাসন চাপিয়ে দেওয়ার পরিকল্পনা হামাস প্রত্যাখ্যান করছে। গাজায় কোনো বিদেশি বাহিনীও মেনে নেওয়া হবে না। এদিকে হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্পের কথার প্রতিধ্বনি করে বলেছে, হামাস গাজা শাসন করতে পারবে না, তবে গাজায় আরব মিত্রদের অংশগ্রহণকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে একজন ফিলিস্তিনি কর্মকর্তাও বলেছেন, গাজার শাসন অবশ্যই ফিলিস্তিনিদের দ্বারা পরিচালিত হতে হবে। আমরা বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে এতে সহযোগিতা করব। নিয়োগ নিয়ে দীর্ঘ বিতর্কের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ। বিচার বিভাগের প্রধানের উপদেশ মেনে তিনি সরে দাঁড়িয়েছেন বলে জানান। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের পদত্যাগপত্র পোস্ট করেন জারিফ। পদত্যাগপত্রে গত 9 মাস প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে নিবেদিতভাবে কাজ করার কথা উল্লেখ করে জারিফ লেখেন, 6 মাস ধরে তাকে ও তার পরিবারকে জঘন্য অপমান, অপবাদ এবং হুমকি সহ্য করতে হয়েছে। জারিফকে নিজের সরকারে কৌশলগত বিষয়ক পরামর্শদাতা হিসেবে বেছে নিয়েছিলেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। নির্বাচনী প্রচারে পেজেশকিয়ানের পক্ষে ভোট দিয়েছিলেন জারিফ। জারিফ ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির আমলে 8 বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 2015 সালে পশ্চিমাদের সঙ্গে করা ইরানের পরমাণু চুক্তিতে তিনি মুখ্য ভূমিকা রাখেন।
পদত্যাগপত্রে গত 6 মাসে নিজেকে 40 বছরের রাজনৈতিক জীবনের সবচেয়ে তিক্ত সময় বলে অভিহিত করেছেন জারিফ। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে বিরোধীরা তার সমালোচনা শুরু করে। জারিফের সমালোচকদের অনেকের অভিযোগ, তাকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার মাধ্যমে সংবিধান লঙ্ঘিত হয়েছে, কারণ তার সন্তানেরা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে, তারা জন্মসূত্রে ওই দেশের নাগরিক। পদত্যাগপত্রে জারিফ লেখেন, জাতীয় স্বার্থ এগিয়ে নিতে ছোটখাটো ভূমিকা রাখায় গত 4 দশকে আমি অসংখ্য অপমান এবং অভিযোগ সহ্য করেছি। আমার ছোটখাটো অবদানের মধ্যে আরোপিত যুদ্ধের অবসান থেকে শুরু করে সফল পরমাণু চুক্তির কথা উল্লেখ করা যায়। বিরামহীন মিথ্যা ও বক্তব্য বিবৃতির মুখেও দেশের স্বার্থে আমি এতদিন চুপ ছিলাম। জারিফ জানান, বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই তাকে পদত্যাগ করতে উপদেশ দিয়েছেন। দেশের চলমান টালমাটাল পরিস্থিতিতে সরকারের ওপর আরও চাপ তৈরি করা থেকে বিরত থাকতে তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় ফিরে যাওয়ার উপদেশ দেন বিভাগীয় প্রধান গোলাম হোসেন। যুক্তরাষ্ট্রের দুই বৃহৎ প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপ করা হচ্ছে মঙ্গলবার থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের উপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করবেন এবং শেষ মুহূর্তে আলোচনার কোনো সুযোগ নেই। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। স্থানীয় সময় সোমবার বিকেলে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেন, আপনারা জানেন শুল্ক আরোপের বিষয়ে সব ঠিকঠাক আছে, এগুলো আগামীকাল থেকেই কার্যকর হবে। গত মাসে ট্রাম্প এক নির্বাহী আদেশে জারি করে কানাডা, মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের উপর 25% অতিরিক্ত শুল্ক আরোপের নির্দেশ দেন। তবে কানাডার তেল এবং জ্বালানি পণ্য এই শুল্কের আওতায় পড়বে না। এসব পণ্যের ক্ষেত্রে 10% হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে। কানাডা যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিদেশি তেল সরবরাহকারী, যা দেশটির মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় 60% যোগান দেয়। কয়েকদিন পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তৎপর কূটনৈতিক আলোচনার পর ট্রাম্প এই শুল্ক কার্যকরের তারিখ পিছিয়ে 4 মার্চ নির্ধারণ করেন। সোমবার ট্রাম্প জানান, তার শুল্ক নীতি অটোমোবাইল কোম্পানিগুলোর জন্য খুবই উত্তেজনাপূর্ণ হবে। এর আগে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির জবাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো $155 বিলিয়ন মার্কিন পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেন, যার মধ্যে শুল্ক ও শুল্ক বহির্ভূত বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ট্রুডো বলেন, কানাডা $155 বিলিয়ন কানাডীয় মার্কিন আমদানির উপর 25% শুল্ক আরোপ করবে, যার মধ্যে $30 বিলিয়ন কানাডীয় ডলারের শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হবে এবং বাকি অংশ 21 দিনের মধ্যে কার্যকর হবে। পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন নিয়ে নির্মিত তথ্যচিত্র অস্কার পুরস্কার পাওয়ায় ক্ষেপেছে ইসরায়েল। দখলদার দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মিকি জোহার এই পুরস্কারের নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, এটি বিশ্বের। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।